রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনা। যারা রাজবাড়ী জেলার লোক যারা শুনছেন তারা হয়তো বা এলাকাটির নাম অবশ্যই জেনে থাকবেন। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা ছিল 1998, যখন 98 যে বন্যার যে সময়টা চলছিল ওই সময়ের যে ঘটনা। তখন আমি বিনোদপুর একটি মাদ্রাসা রয়েছে, আমি সেই মাদ্রাসারই ছাত্র ছিলাম। তো আমাদের মাদ্রাসার যেহেতু মানে অ্যাকোমোডেশন ব্যবস্থা ওই সময় অতটা ভালো ছিল না, তখন বেশ কিছু ছাত্ররা মসজিদেই ঘুমাতো। ওই মসজিদে যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন উনিও একসাথে আমরা ঘুমাতাম আর কি। তো একদিন রাত, ওই সময় শীতের সময় ছিল, রাত প্রায় 12টার দিকে হঠাৎ দেখি মসজিদের দরজায় কে যেন নক করছে। বলছে, রেজাউল ভাই, রেজাউল ভাই, মানে মুয়াজ্জিন সাহেবের নাম ছিল রেজাউল। তো বলছে, রেজাউল ভাই দরজাটা একটু খোলেন। তখন উনি ঘুম থেকে উঠে দরজাটি খুললেন। খোলার পরে দেখলেন তারই পরিচিত লোক, প্রতিবেশী আর কি। তো বললেন, ভাই ওই আমার এক আত্মীয় মারা গেছে, আপনাকে এখন একটু যেতে হবে, লাশটাকে দাফন করতে হবে ভোরের আগেই। তো ভোরের আগে কেন, এত তাড়াহুড়া কেন? বলে, সেটা পরে বলবো, আপনি এখন আমাদের সাথে একটু চলেন। তখন উনি অতটা 7-5 না ভেবেই উনি শীতের প্রয়োজনীয় কিছু জামা কাপড় সাথে নিয়ে উনি তাদের সাথে গেলেন। তার বাসার থেকে খুবই কাছে, হেঁটে 10 মিনিটের পথ মাত্র। তো ওখানে যাওয়ার পর উনি ওই বাড়িতে, উনি জানতেন যে ওনারা বেশ অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি আর কি, অনেক পরিবার একসাথে বসবাস করতেন, বিশাল উঠান আর কি, আগে থেকে চিনতেন। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে বাড়িতে একটা লোকও নাই, মানে সবগুলোর দরজা জানালা বন্ধ, এবং উঠানে মাত্র 2-3টি চেয়ার রাখা আছে আর একটা খাটিয়া রাখা আছে। তখন উনি চিন্তা করলেন, যদি কোনো বাড়িতে কোনো লোক মারা যায় তো অনেক লোক থাকার কথা, এখানে একটা লোকও নাই, মাত্র 2-3টি চেয়ার, আর যে আমাকে ডেকে নিয়ে এসেছে সে সহ 2জন লোক দাঁড়িয়ে আছে সেখানে। উনি দেখে মনে করলেন হয়তোবা কোনো অসৎ উদ্দেশ্যে ওনাকে ডেকে আনা হয়েছে, বা ওনার ক্ষতি করবেন বা ওনাকে মেরে ফেলবেন, এই টাইপের কোনো কারণে ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। এই বলে, এই চিন্তা করে উনি ধরে দৌড় দিতে যাবেন, এমন একটা অবস্থা। তো তখন তারা বললেন যে, রেজাউল ভাই আপনি ভয় পেন না, আসলে বাড়ির যত লোকজন ছিল আমরা আসলে সরিয়ে দিয়েছি সঙ্গত কারণে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। এখন আসেন লাশের কাছে যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই, আসেন। তখন উনি একটু আশ্বস্ত হলেন। তারপর ভয়ে ভয়ে মন নিয়ে উনি ওই লাশের ঘরে গেলেন। দেখলেন যে লাশ একটি চকির উপরে শোয়ানো আছে, লাশটি একটি কাপড় দিয়ে ঢাকা। তখন বললেন যে, রেজাউল ভাই এই লাশ, আপনাকে এখন এটাকে গোসল দিতে হবে, আমাদের গোসলের পানি টানি সবকিছু গরম করা আছে, আপনি আসেন আমরা এটাকে কাজ শুরু করি। তখন যখনই ওই কাপড়টি, লাশের উপরে কাপড়টি উনি সরিয়েছেন, উনি যা দেখেছেন এটা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। উনি দেখলেন লাশের সব ঠিক আছে, কিন্তু মুখটা, চেহারাটা আর আসলে মানুষের মতো নাই। এটা একটা বিশেষ প্রজাতির একটা প্রাণীর মতো হয়ে গেছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন, উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বাসা ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। বললেন যে, এই লাশের গোসল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ওই লোকরা বললেন যে, আসলে এই কারণেই আমরা বাড়ির যত মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কারণ ওনারা এই লাশ দেখলে খুব ভয় পাবে। এখন যেভাবেই হোক, যদি সকালবেলা লোকজন এরকম শুনে যে একজন মানুষের চেহারা বিকৃত হয়েছে, অনেকে দেখতে আসবে। তো এটা আসলে একজন মানুষের জন্য, সে যত খারাপই হোক, এটা একজন মানুষের জন্য সম্মানজনক নয়। এজন্য আমরা চাই ভোরের আগেই লাশটা দাফন করতে, এজন্য আমাকে সহযোগিতা করেন। তখন উনিও আর কি করা, উনি রাজি হলেন, লাশের গোসল করানো হলো। এবং আপনি যেটা বলছিলেন যে লাশের মুখমণ্ডলটা কেমন ছিল, আর একবার যদি সবাইকে। মুখমণ্ডল একটা বিশেষ প্রাণীটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, একটা আমরা খুবই এটা অপছন্দ করি, একটা বিশেষ প্রাণী, তো ওইটার মতো চেহারা হয়ে গেছিল। ওকে। তো বেশ ভয়ঙ্কর ছিল, বেশ ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর ছিল। একটা মানুষের চেহারা যদি ওরকম হয়ে যায়, সেটা তো আসলে কিভাবে দেখা যায়, মানে সমস্ত বডি মানুষের মতো, কিন্তু মুখটা একটা প্রাণীর মতো। এটা আসলে খুবই ভয়ঙ্কর, এটা আমরা কল্পনা করলেই বুঝতে পারছি আর কি। তো লাশটা গোসল করানোর পরে, কাফন টাফন পরানোর পরে খাটিয়ে ধরার জন্য উনি সহ সর্বসাকুল্যে 10 থেকে 12 জন ব্যক্তি ছিল এখানে, 10 থেকে 12 জন। তখন বললো যে, ভাই চলেন আমরা কবরস্থানে গিয়েই আমরাই জানাজা করিয়ে লাশটা দাফন করব। তখন উনি গেলেন।
তো জায়গাটা যেখানে কবর যেটা হয়েছে, রাজবাড়ি যারা আছেন তারা হয়তো বা একটু খেয়াল করবেন যে এটা লোকশেড যে জায়গাটা আছে রাজবাড়িতে, তো লোকশেডের ওই জায়গাটা এমনিতেই হন্টেড, অনেকেই সেটা জানেন। তো ওইখানে একটা মুসলিম কবরস্থান আছে, তো ওই কবরস্থানে ওই লাশটা দাফন হয়েছিল। তো ওইখানে যখন লাশটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে লাশ ওই কবরের কাছে দুইজন ব্যক্তি বসা যারা কবর খুঁড়েছেন। হুম। তো কবরের কাছে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব মানে রেজাউল উনি খুব ধমক দিলেন ওই দুইজনকে, যে কি ব্যাপার, তোমাদের তো অনেক আগে থেকেই জানি যে তোমরা ভালো কবর খোঁড়ো, তোমাদের তো জানা উচিত যে একটা কবরের মাপ কেমন হতে হবে, তো তোমরা এই বাচ্চাদের মতো করে কবর খুঁড়েছো কেন? এটা কি বাচ্চার কবর? ওনারা বলতেছেন যে ভাই আপনি তাকিয়ে দেখেন ডানে বায়ে কি পরিমাণ মাটির স্তূপ জমা হয়ে আছে, এখানে মিনিমাম 5-6টা কবরের মাটি স্তূপ জমা হয়ে আছে এখানে। তো কি কারণে এরকম? বলে আমরা ঠিক মাপ মতোই কবর খুঁড়ি, কিন্তু কবর খোঁড়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন কবরের দিকে তাকাই দেখি কবরটি ডানে বায়ে সামনে পিছনে ছোট হয়ে এসেছে। তখন আমরা আবার সেটা খুঁড়ি, আবার খোঁড়ার পরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ঠিক একই অবস্থা, ডানে বায়ে সামনে পিছন থেকে চেপে এসেছে। আমরা একাধিকবার এই কাজটা করেছি, এই যে যত মাটি দেখছেন মাটি ঢিবি হয়ে গেছে, এটা এই সেই মাটি, আমাদের পক্ষে নতুন করে আর কবর করা সম্ভব না, আমরা ক্লান্ত হয়ে গেছি, এই অল্প জায়গার মধ্যে এনাকে দাফন করতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন কি করা? এখন কবরটা রাসেল ভাই এত ছোট হয়ে গেছিল যে ওনাদের স্বাভাবিক যে দেহের যে মাপ, এই মাপে আসলে কবরে রাখা যাচ্ছিল না। এটাই আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। বাধ্য হয়ে ওনার হাঁটু ভাঁজ করে ওনাকে কবরে রাখতে হয়েছে। কবরে যে ব্যক্তিটি উনাকে নামিয়েছেন, উনি নামার পরে হঠাৎ করে বলছেন যে এই তাড়াতাড়ি আমাকে টেনে তোল, আমার পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি উঠতে পারছি না কবর থেকে। তখন অন্যরা তাড়াতাড়ি করে ওনাকে সেখান থেকে টেনে তুললেন। টেনে তোলার পরে উনি অনেকক্ষণ মানে হাঁটতে মানে পা ওরকম মানে একটা অবশ হওয়ার মতো অবস্থা ছিল, অনেকক্ষণ হাঁটতে পারেননি। তো যাই হোক, ওনার পাটা ঠিক হওয়ার পরে তারপর সেখানে কবরের উপরে প্রথমে বাঁশ দেয়া হয়। বাঁশ দেওয়ার পরে যখনই একটা চাটাই বিছানো হয়েছে, তখনই হঠাৎ করে ভিতর থেকে মট 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 আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হাড় ভাঙার আওয়াজ। তো ওই আওয়াজ যখনই ওই আশেপাশে যারা ছিল, ওই কবর যারা দিচ্ছিলেন, যখনই তাদের কানে এসেছে, ওনারা ভয় পেয়ে সবাই যে যার সর্বশক্তি নিয়ে দৌড়ে অনেক দূরে সরে গেছেন। তো ওই যে মুয়াজ্জিন সাহেবের কথা বললাম, উনিও খুবই ভয় পেয়েছেন, ভয় পেয়ে উনিও দূরে সরে গেছেন। কিন্তু উনি চিন্তা করছেন এখন উনিও যদি ভয় পান তাহলে তো আসলে একজন লোক ওখানে থাকবে না কবরের মাটি দেওয়ার মতো। তখন উনি অন্যদেরকে সাহস করে মানে সাহস দিচ্ছেন যে তোমরা এদিকে আসো, আসলে ওটা কিছু না, এমনি শব্দ, এটা আমাদের মনের ভুল, রাতের বেলা তো হয়তো মনের ভুল হয়েছে, তোমরা আসো। তো তারপরে সবাই আসলেন। আসার পরে দ্রুততার সাথে কবরটা দেওয়ার পরে সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসেল ভাই পরবর্তীতে যেটা আমি জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে ব্যক্তিটি উনি যার কবরটা দেয়া হয়েছিল আর কি, উনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং ওনার সন্তান যারা ছিল শিশু বয়সী সন্তানরা মারা যায় এবং ওনার স্ত্রীও মারা যান, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর বিবাহ করেন নাই, এবং উনি বিভিন্ন লোক ব্ল্যাক ম্যাজিকের জন্য তার কাছে আসতো, তো উনি সেগুলো করে দিতেন। তো আমরা যে ঘটনাটি, এই ঘটনাটির একজন বর্তমানে ওই শবযাত্রার সাথে যে 10-12 জন ছিল, এর ভিতরে একজন ব্যক্তি এখন পর্যন্ত জীবিত আছেন, উনি বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম রেজাউল। যারা এই ঘটনার মানে যদি সত্যতা যাচাই করতে চান, সেক্ষেত্রে রাজবাড়িতে ওই বিনোদপুর এলাকার ওই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন সাহেব এখনো জীবিত আছেন, ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আসলে সত্যতা যাচাই করতে পারেন। তো এখানে রাসেল ভাই আসলে এই যে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা, যে আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সহযোগিতাও করি পরোক্ষভাবে, কিন্তু আসলে এর পরিণতিটা যে কি, এটা আসলে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই অনেক সময় দেখিয়ে দেন। লিসেনার্স সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকে আবারও ধন্যবাদ, এত জার্নি করে আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন। আমি একদম সত্যি রাসেল ভাই আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি ওখানে প্রতিষ্ঠানের কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে
আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএমের প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি এই কিছু ইউনিক স্টোরি ওখানকার স্থানীয় যারা আছেন বা বিভিন্ন লোক আছে তাদেরকে কালেক্ট করার জন্য। অনেক এখন ভাবছে কি সুন্দর একটা মিলাইছে, যে রংপুর থেকে আসছে, উনিও রংপুর থেকে ক্লাস নিয়ে আসছেন, চিন্তা করতেছেন অনেক। But, যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। তো রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি নীলফামারীতে ঘটা একজন আইসিএস অফিসারের সাথে। কারণ 1793 সালে যখন ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় আমাদের এই বাংলাদেশে, তখন ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলে যেটা চালু হয়, ওখানে ওই ব্রিটিশ কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো। 16 থেকে 21 বা 23 বছরের মধ্যে কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো, যারা ওই রাজস্ব কালেক্ট সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। আইসিএস অফিসার বলা হতো তাদেরকে। ওই ঠিক একজন আইসিএস অফিসারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আমার সাথে যিনি শেয়ার করেছেন, তো ওনার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশে চাকরি করতেন। তো ওনার দাদার কাছ থেকে উনি শুনেছেন ঘটনাটি, এবং ওনার দাদাও ওই আইসিএস অফিসারটাকে কখনো দেখেননি। উনি কর্মরত অবস্থায় ওনার যিনি সিনিয়র অফিসার ছিলেন তার কাছ থেকে ওই আইসিএস অফিসারের গল্পটি শুনেছিলেন, যেটা একটা আনসলভ স্টোরি। ওনারাও এটা মানে সলভ করতে পারেন নাই। আচ্ছা, তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটি যে সময়টা আমি যেভাবে শুনেছি সেটা আমি আন্দাজ করে নিয়েছি এই 1890 থেকে হয়তো বা 1900 সাল, এই সময়ের মধ্যে, এই 10 বছরের মধ্যে ঘটনাটা অনেক আগের ঘটনা। যিনি আমাকে বলেছেন উনি একেবারেই নিরক্ষর। তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে সময়টা ঠিক করেছি আর কি। তো ঘটনাটি চলে যায়, সেটা হচ্ছে ওই সময় ছিল শীতকালে ওই আইসিএস অফিসার উনি রাতের বেলা যখন বাসায় ওনার কোয়ার্টারে অবস্থান করছিলেন, তখন হঠাৎ করে ওনার এক অফিসার এসে ওনাকে খবর দিল, স্যার একটা মার্ডার হয়েছে, এই লাশটি আমরা ধরতে পারছি না, আপনি একটু যেতে হবে, খুবই একটু মানে অন্য ধরনের একটা মার্ডার, আমরা বুঝতে পারছি না, আপনি একটু চলেন। তো উনি গেলেন, সেখানে গেলেন। তো উনি ওখানে যাওয়ার পর পুলিশদের যে কাজ, যে কোথাও মার্ডার বা ক্রাইম হলে ওনারা ওই জায়গাটা চারদিক থেকে একটু রেকি করেন যে, এবং দেখেন যে আসলে মানে ক্রাইম সিন গুলো কি আছে আশেপাশে, ওগুলো একটু রেকর্ড করেন, পরবর্তীতে মামলা তদন্তে যাতে সেগুলো কাজে লাগে। তো উনি বেশ মানে তার বাসার চারদিকে ঘুরে তেমন কোনো চিহ্ন পেলেন না। শুধু একটা চিহ্ন উনি পেয়েছেন, ওই মার্ডার যে রুমে হয়েছে ওই রুমের জানালার একটা পার্ট শুধু খোলা ছিল, একটা পাল্লা খোলা ছিল। আর খুব মজার ঘটনা এটা, এবং দরজাও ভিতর থেকে লাগানো। তো উনি ওখানে যাওয়ার পরে দরজাটা ভাঙতে বললেন। তো ওনার যারা কনস্টেবল বা যারা ছিলেন তারা দরজাটা ভাঙলেন। ঢোকার পরে ওখানে যেটা দেখা গেল যে লাশটি, মজার বিষয় মানে অদ্ভুত ব্যাপার, ওই লাশে মানে একটা ফুটবল যদি চুপসে যায় ঠিক যেরকম হয় যে বাতাস বের হয়ে গেলে, যে ওই লাশের মনে হচ্ছে ভিতর থেকে মানে বাতাস চুপসে গেছে। মানে উনি হাত দিয়ে দেখলেন ওই লাশের শরীরে বিন্দু মাত্র কোনো হাড় ছিল না, শরীরে সবকিছু আছে, হাড় নাই, একটি হাড়ও নেই। ওই লাশের শরীরে কোথাও কোনো ক্ষত ছিল না। আচ্ছা, কোনো ক্ষত নাই, তাহলে ওনার শরীরে হাড়গুলো কোথায় গেল? এটা বিস্ময়কর ব্যাপার ছিল। অবশ্যই। এবং ওই সময় তো এত ফরেনসিক ব্যবস্থাও ছিল না সেই ওই সময়, এবং নীলফামারীর ওদিক তো এমনিতে এখনো তো অনেক মানে রিমোট কর্নার। তো তখন ওটা সনাতন ধর্মাবলম্বী ছিলেন ওই পরিবার, তাকে পুলিশের অনুমতি নিয়ে তাকে দাহ করা হয় আর কি। তো এই ঘটনার ঠিক অল্প কিছুদিন পরে, মানে 1 মাসও না, 1 মাস এরকম সামথিং এরকম সময় হবে, হঠাৎ ওই রাতের বেলা মানে আবার ওই আইসিএস অফিসারের বাসায় এসে কিছু অফিসার বলছে যে স্যার একটু যেতে হবে, একটা মার্ডার হয়েছে, আপনাকে একটু যেতে হবে, এটা ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু অন্যরকম মার্ডার, আপনি একটু চলেন। তো উনি গেলেন। উনি যাওয়ার পরে দেখলেন যখন ওই জায়গাটা রেকি করছিলেন, তো উনি দেখলেন ঠিক সেম ঘটনা, কোনো মানে ক্রাইম সিন নাই, কিন্তু জানালার একটা পার্ট খোলা, একদম জানালার একটা পার্ট খোলা, এবং জানালার কোথাও ভাঙা নাই, ওদিক দিয়ে লোক যে ঢুকবে বা বের হবে এরকম কোনো উপায় নাই। তো উনি, এবং ওই দরজাটা ভিতর থেকে লাগানো, মানে যিনি ঘুমিয়েছিলেন ওখানে দরজা থেকে ভিতর থেকে লক করে ঘুমিয়েছিলেন। তো উনি ওনার কনস্টেবলদেরকে বললেন দরজা ভাঙতে। দরজা ভাঙার পরে ভিতরে গিয়ে উনি দেখলেন যে গতবার যে মার্ডারটা হয়েছিল এইটার আবার তার ঠিক উল্টোটা। এই লাশটির মানে মাথা থেকে পা পর্যন্ত মানে কোনো মাংস নেই, শরীরের মানে একটি মানে মাংস টুকরো ওখানে সেখানে নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং হাড়ের সঙ্গে কিছু রক্ত লেগে আছে। তো উনি এই দৃশ্যটা দেখে, আমার কাছে যে ম্যাগনিফাইং গ্লাসটা ছিল, তখন উনি ওখানে একটু মানে দেখছিলেন যে আসলে কি হয়েছে সেখানে। তো উনি ওখানে খেয়াল করেছিলেন এবং রেকর্ড করেছিলেন ওখানে যে
ওইখানে উনি অদ্ভুত ধরনের মানে আধ হাত চওড়া এক মানে আধ হাত চওড়া জিহ্বা, আমাদের যে জিহ্বা মানে এই জি। আধ হাত চওড়া একটা জিহ্বার মানে নিদর্শন উনি ওখানে পেয়েছেন। তো উনি এতটুকুই শুধু ওখানে লিখতে পেরেছিলেন ওনার রেকর্ড বইতে, আর কিছু লিখতে পারেন নাই, আর কোনো মানে সিন উনি ওখানে পান নাই। তো এইটা একটা মার্ডার হলো, কিন্তু আসলে এটা কে করছে, কোথা থেকে আসলো, কিভাবে গেল, জানালার ভিতর দিয়ে কিভাবে আসলো, কিভাবে একটা মানুষের ওই জানালার ভিতর দিয়ে ঢোকা সম্ভব নয়। জি। তো যাই হোক, এটাও একটা আনসলভ স্টোরি হয়ে গেল। তো এই ঘটনার আর অল্প কিছুদিন পর উনি ওনার বাসায় শুয়েছিলেন। শুয়ে থাকার পর হঠাৎ রাতের বেলা, ওই সময় শীতকাল ছিল, রাতের বেলা উনি খেয়াল করছিলেন মানে একটু কানে আওয়াজ আসলো। ওনার যে 12-13 বছর বয়সী একটা মেয়ে ছিল, তার পাশের রুমে তার রুম থেকে মানে কিছু একটা খাওয়ার আওয়াজ আসছে, মনে হচ্ছে মটমট করে কিছু খাচ্ছে, এই টাইপের কিছু একটা খাওয়ার আওয়াজ। তো উনি চিন্তা করলেন যে উনার মেয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছেই, রাইট। যদি তার রাত্রে ক্ষুধা লাগে তার মাকে ডাকবে, এবং বলবে যে আমার ক্ষুধা বলবে। পেয়েছে। তখন তো এত ইলেকট্রিসিটি ছিল না, অবশ্য অন্ধকার ছিল ঘর, তো বলবে, আলো জ্বালাবে, সবাই মানে তারা তো ঘুম ভেঙে যাবে। তো উনি চিন্তা করলেন যে আসলে ঘটনা কি, একটু দেখি। উনি মানে অত কিছু চিন্তা না করেই উনি ওনার মেয়ের রুমের কাছে গেলেন। মেয়ের রুমের দরজা খোলাই ছিল, তো উনি দরজাটা খুলেই হঠাৎ করে দেখলেন যে ওনার মেয়ের রুমের জানালার একটা পার্ট খোলা, এবং সেই সাথে আরো খেয়াল করলেন মোটা বেটে আকৃতির কি যেন একটা জিনিস ওনার মেয়ের পাশে বসে আছে। আচ্ছা। তো উনি চিন্তা করলেন যে, এবং ওইটা কি যেন খাচ্ছে ওখানে বসে। তখন উনি চিন্তা করলেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে, যেহেতু পুলিশের লোক, উনি অনেক কিছু চিন্তা করেছেন। উনি সাথে সাথে ওখান থেকে চলে যান, গিয়ে ওনার রিভলভারটা নিয়ে আসেন। উনি রিভলভারটা নিয়ে আসার পরেই ওই দরজা দুটো সজোরে ধাক্কা যখনই দিয়েছেন, তখনই ওই উনার লাইফে প্রথম ওই জিনিসটার মুখোমুখি উনি হয়েছেন। আচ্ছা। তখনই মাথা ঘুরিয়ে ওই প্রাণীটি উনার দিকে তাকায়। তো আচ্ছা। উনি উনার বর্ণনায় যেভাবে বলেছিলেন উনার ওই সময়, যে মানে ওই প্রাণীটির চোখ ছিল বড় টেনিস বলের মতো লাল টকটকে। ওনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি তো খুবই ভয় পান, এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওনার রিভলভার দিয়ে ওকে একটা ফায়ার করেন। ফায়ার করার উনি দেখলেন ওই প্রাণীটি এত মোটা, মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বেরো চলে গেল অদৃশ্য হয়ে। তারপর উনি ওনার ফায়ারের সাথে ওনার স্ত্রী আসেন, এবং ওনার আলো জ্বালিয়ে যেটা দেখতে পান আসলে খুবই একটা মর্মান্তিক দৃশ্য। ওনার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত অলরেডি ওই প্রাণীটি খেয়ে ফেলেছে। আচ্ছা। ওই দৃশ্যটি দেখে ওনার স্ত্রী তখনই ফিট হয়ে যান। পরবর্তীতে উনি মানসিক ভাবে মানে অসুস্থ হয়ে পড়েন, মানে একটা পাগল বলতে যেটা বোঝায়, ওনার স্ত্রী পাগল হয়ে যান। তাকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। পরে উনিও চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার ওনাকে রেখে দিয়েছিলেন। উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। উনি একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সকালে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে মানে ওখানে বেশ একটা পুরাতন অনেক বড় একটা কদম গাছ ছিল। আমরা তো জানি কদম গাছের ডালগুলো কিন্তু মাথার দিকে থাকে, নিচের দিকে ডাল আসলে থাকে না। জি। এবং ডালগুলো কদম গাছের খুব নরম হয়। তো সবাই গিয়ে দেখলো একটা কদম গাছের ডালের সঙ্গে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কদম গাছটি এত বড়, এবং ওনার পুলিশ বাহিনীর সবাই জানতেন উনি গাছে উঠতে জানেন না, উনি কিভাবে এত বড় গাছে উঠলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, কোন লোক ওনাকে, উনি অনেক উঁচা লম্বা ছিলেন, একটা মানুষকে এইভাবে ধরে কদম গাছে উঠানো সম্ভব নয়। উনি তাহলে কে তাকে উঠিয়েছে? এবং কদম গাছের ডালটা অনেক নরম, কিন্তু উনার এত বড় একটা দেহ ওখানে ঝুলছে, ডালটা ভেঙে পড়ছে না। যাই হোক, নিচ থেকে সবাই চিন্তা করলেন, এবং একটা লোককে ওখানে ওনার লাশটা নামানোর জন্য উঠানো হলো। ওই লোকটি যখনই মানে ওই কদম গাছের ওই ডালের কাছে উঠে ওই ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ডালটি ভেঙে ওই লাশ সহ নিচে পড়ে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এবং উনি তো ওখানে মারা যান। ওনাকে নীলফামারীতেই মানে খ্রিস্টান ধর্মে যেভাবে আছে ওনাকে সেখানে ওখানে দাফন করা হয়। মজার বিষয় রাসেল ভাই, ওই যে ওনার গলায় যে দড়িটা ছিল, পুলিশ বাহিনী যারা ওখানে ছিল সবাই বলেছে এই দড়িটা ওনার, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেন নাই। এবং ওনার লাশ নামানোর পরে ওই দড়িটা যখন ওনারা থানায় রেখে দিয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে ওই দড়িটার খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা। এই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। এই যে ঘটনাটি মানে ওনার সাথে ঘটে যাওয়া, আর ওই ধরনের মার্ডার পরবর্তীতে আর ওখানে হয়নি। এখানে আরেকটা ব্যাপার রসুল ভাই, 3টা রাত্রে যখন মার্ডার হলো ওনার মেয়ে সহ, এই 3টা রাত্রেই ছিল পূর্ণিমার রাতে 3টা মার্ডার হয়েছে। একদম তিনটাতেই পূর্ণিমারা ছিল। কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের মার্ডার ওনার মৃত্যুর পরে আর কখনো ওখানে হয়েছে বলে শোনা যায়নি। রাসেল ভাই, এই ঘটনাটি যিনি আমাকে বলেছেন, আমি এই টাইপের একটা ইংলিশ মুভি দেখেছিলাম। আমি মনে করেছিলাম হয়তোবা এই টাইপের কিছু মানে কপি করে বলেছে কিনা, কিন্তু
যিনি আমাকে বলেছেন উনি এতটাই মানে নিরক্ষর, উনি মনে হয় জীবনে কখনো টেলিভিশনই দেখেন নাই। সেটাই মুভি দেখা তো অনেক দূরের কথা, উনি কোনো টেলিভিশনই দেখেন নাই। তখন আমার বিষয়টা মানে আমার কাছে আপনার মাথায় গ্রহণযোগ্যতা পেল যে হ্যাঁ এটা আসলে একটা